এখানে একটা ব্লেডের শ্যাডো, অ্যাকচুয়ালি শ্যাডো রিজিয়ন আর লাইট রিজিয়নের মাঝখানে একটা শার্প ডিফারেন্স থাকার কথা, কিন্তু ক্লোজ ভিউ করলে দেখা যায় শার্প ডিফারেন্স হয় না। শ্যাডো আর লাইট রিজনের মাঝখানে যে ইয়েটা সেপারেশনটা সেটা একটু ব্লার্ড থাকে, ঝাপসা থাকে। তো এনলার্জ ভিউ করলে দেখা যায় এরকম অল্টারনেট ব্রাইট ডার্ক প্যাটার্ন ক্রিয়েট হয়। তো এখানে আমরা আরো দুটো অবজারভেশন দেখেছিলাম যে একটা স্লিটের উপর লাইট পড়লে এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে একটা সিঙ্গেল ইমেজ দেখার কথা, কিন্তু অ্যাকচুয়ালি স্লিটটা যদি সাফিসিয়েন্টলি ন্যারো হয় তাহলে এরকম অল্টারনেট ব্রাইট ডার্ক প্যাটার্ন দেখা যায়। এগুলো হচ্ছে ডিফ্র্যাকশন ইফেক্ট, ঠিক আছে? ডিফ্র্যাকশন ইফেক্ট অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, কোনো ন্যারো রিজিয়ন দিয়ে কোনো লাইট যখন পাস করে তখন লাইটের বেন্ডিং হয়, এবং জিওমেট্রিক্যাল শ্যাডো রিজনেও কিছু লাইট যায়। যেমন একটা ন্যারো রিজিয়ন দিয়ে, যত বেশি ন্যারো লাইটের বেন্ডিং তত বেশি। কোনো শার্প এজের সাইড দিয়ে যখন লাইট পাস করে তখন শার্প এজের সাইড দিয়ে যে রেটা যাচ্ছে, ওয়েভ যাচ্ছে, সেটা বেন্ড করে ডিরেকশন চেঞ্জ করে, ঠিক আছে? এই ইফেক্টটাকেই বলে ডিফ্র্যাকশন অফ লাইট। এইটা আমরা দেখেছিলাম। এখানে ডিফ্র্যাকশনের কারণে কি দেখা যায়? ডিফ্র্যাকশনের কারণে অ্যাকচুয়ালি স্ক্রিনের উপরে বেন্ডিং ইফেক্টের কারণে একই ওয়েভ ফ্রন্টের ডিফারেন্ট পয়েন্টস থেকে লাইট ওয়েভ যে যে মিট করে, কোনো কোনো পয়েন্টে তারা ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন ফুলফিল করে এবং ওই পয়েন্টটা ব্রাইট হয়। কোনো কোনো পয়েন্টে ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন ফুলফিল করে এবং ওই পয়েন্টটা ডার্ক হয়। এই পর্যন্ত সম্ভবত আমরা দেখেছিলাম। আর এই জায়গায় এক্সপ্লেন করা আছে, এই যে সেমি সার্কেল গুলো যে দেখতে পাচ্ছি এগুলো এক একটা ওয়েভ ফ্রন্ট রিপ্রেজেন্ট করছে। তো এইখানে স্লিটের ওপেনিং এতটুকু, স্লিট উইথ এতটুকু, হ্যাঁ। তো এই জায়গায় যে ওয়েভ ফ্রন্টের অংশটা আছে এসে পড়েছে সেটাই তো পাস করবে স্লিট দিয়ে। হাইগেন্স প্রিন্সিপাল থেকে আমরা জানি যে একটা ওয়েভ ফ্রন্টের ওপরের প্রত্যেকটা পয়েন্ট লাইট সোর্সের কাজ করে। তার মানে এখানে যে ওয়েভ ফ্রন্ট আছে এই ওয়েভ ফ্রন্টের সবগুলো পয়েন্ট থেকেই সেকেন্ডারি ওয়েভলেটস জেনারেট করবে এবং বাম থেকে ডান দিকে স্ক্রিনের উপর যাবে। তো আমরা তিনটা পার্টিকুলার পয়েন্টের কথা চিন্তা করছি। এই একটা পয়েন্ট, আমার কার্সার যেখানে আছে, এখানে একটা পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট, বাকিগুলো আপাতত ভুলে যাচ্ছি। এই তিনটা পয়েন্ট থেকে লাইট ওয়েভস বাম থেকে ডান দিকে স্ক্রিনের উপর যাচ্ছে। তো এক নাম্বার ওয়েভ পয়েন্ট যদি এটা চিন্তা করি, এটা থেকে এই ডিরেকশনে একটা ওয়েভ মনে করা যাচ্ছে স্ক্রিনের এই পয়েন্টে যে পড়লো, আর আরেকটা পয়েন্ট থেকে এই স্ক্রিনের উপরে ওই একই পয়েন্টে আরেকটা ওয়েভ যে পড়লো। ইনফ্যাক্ট এই ওয়েভ ফ্রন্টের উপরের প্রত্যেকটা পয়েন্ট থেকেই যতগুলো ওয়েভস বেরোবে সেকেন্ডারি ওয়েভলেট, প্রত্যেকটা থেকেই পয়েন্ট থেকে কিন্তু একটা করে ওয়েভ এই স্ক্রিনের এই পয়েন্টে পড়বে। কমপ্লেক্সিটি অ্যাভয়েড করার জন্য আমরা মাত্র দুটো ওয়েভের কথা চিন্তা করছি। তো এই জায়গায় এনলার্জ ভিউ যদি দেখি, ওয়েভ দুটো দেখা যাচ্ছে একটার ক্রেস্টের সাথে তরঙ্গ শীর্ষের সাথে আরেকটার তরঙ্গ পাদও মিট করছে। তার মানে তার অপোজিট ফেজে মিট করছে। এবং একটু পরে সেকেন্ড ওয়েভটার ক্রেস্ট আর প্রথম ওয়েভটার ট্রপ একসাথে মিট করবে। তার একটু পরে প্রথম ওয়েভের ক্রেস্ট সেকেন্ড ওয়েভের ট্রপ একসাথে মিট করবে। দ্যাট মিনস এই পয়েন্টের উপরে দুটো ওয়েভ যে লেফট থেকে রাইটে ট্রাভেল করে এসে পড়ছে, অল দ্য টাইম তারা অপোজিট ফেজে মিট করছে। এবং এই জায়গায় অপোজিট ফেজ মিট করার কারণে একটা ডার্ক পয়েন্ট হওয়ার কথা, এবং এই জায়গাটা ডার্ক আছে। আবার প্রথম পয়েন্ট থেকে আরেকটা ওয়েভ অন্য ডিরেকশনে স্ক্রিনের এই পয়েন্টে যে পড়ছে, কারণ অ্যাকচুয়ালি কোন একটা লাইট সোর্স থেকে তো লাইট ডাইভার্জিং হয়, সব দিকে ছড়িয়ে যায়, তাই না? তা আমরা এই পয়েন্ট থেকে একটা ওয়েভ এদিকে চিন্তা করেছি, একটা ওয়েভ এদিকে চিন্তা করছি। তার মানে এই না যে এই পয়েন্ট থেকে মাত্র দুটো ওয়েভ দুই দিকে যাবে, এই পয়েন্ট থেকে কিন্তু কোটি কোটি ওয়েভস এই স্ক্রিনের প্রত্যেকটা পয়েন্টসেই যে যে পড়ছে। আমরা মাত্র দুটো সিচুয়েশন রাইট নাও কনসিডার করছি। তো এখানে একটা ওয়েভ এই পয়েন্টে এসে পড়লো, আবার 3 নাম্বার পয়েন্ট থেকে একটা ওয়েভ আমরা কনসিডার করেছি এই পয়েন্টে যে পড়লো। ইনফ্যাক্ট আমরা কিন্তু এখান থেকে একটা ওয়েভও কনসিডার করতে পারতাম। যাই হোক, আমরা সিম্পল রাখার জন্য দুটো পয়েন্ট থেকে দুটো ওয়েভ চিন্তা করছি। এই জায়গায় যে দুটো ওয়েভ মিট করছে বড় করে দেখানো হচ্ছে, এখানে কিন্তু তারা সেম ফেজে মিট করছে সব সময়। কাজে এই পয়েন্টটা ব্রাইট হওয়ার কথা এবং এই জায়গাটা ব্রাইট আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইন্টারফারেন্সের কারণে স্ক্রিনের উপরে যখন ওয়েভস গুলো যে যে পরে মিট করে, তারা সেম বা অপোজিট ফেজে মিট করার কারণে ব্রাইট আর ডার্ক ফর্ম করে। এখানেও কিন্তু ব্যাপারটা তাই দেখা যাচ্ছে, যে ডিফ্র্যাকশনের কারণে ওয়েভের যে বেন্ডিং হয়, ওয়েভগুলো স্ক্রিনের উপর যে যে ডিফারেন্ট পয়েন্টসে মিট করে, তারা সেম বা অপোজিট ফেজে মিট করলে ওই পয়েন্টটা ব্রাইট বা ডার্ক হয়। তাহলে মেইনলি ব্রাইট বা ডার্ক ফ্রিঞ্জেস
বা প্যাটার্নস আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ওয়েভের সুপারপজিশনের কারণে, তরঙ্গের উপরিপাতনের কারণে, ঠিক আছে। কিন্তু ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের মধ্যে কিছু ডিফারেন্সেস আছে, সেই ডিফারেন্স গুলো আমরা একটু দেখব। আর এখানে একটা ব্যাপার একটু আগেই বলে রাখি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখানো হবে, তাই এই মুহূর্তে আমরা স্ক্রিনটা ভার্টিক্যালি দেখতে পাচ্ছি। স্ক্রিনের সেন্টারে ব্রাইট, তার দুই দিকে দুটো ডার্ক ফ্রিঞ্জ, তারপরে আবার ব্রাইট ফ্রিঞ্জ, এবং তার ঠিক পাশে একটা ইন্টেন্সিটি গ্রাফ দেখতে পাচ্ছি। স্ক্রিনটা যদি আমরা 90 ডিগ্রি রোটেট করে চিন্তা করি তাহলে স্ক্রিনটা দেখতে হবে এই রকম। তার সেন্টার একটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, বেশ ওয়াইড, তার দুই দিকে দুটো ডার্ক ফ্রিঞ্জেস আছে, তারপর আবার দুটো ব্রাইট ফ্রিঞ্জ, তারপরে আবার ডার্ক দুই দিকে, তারপর আবার ব্রাইট। তো এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি তার ইন্টেন্সিটি গ্রাফ যদি আমরা আঁকি, তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে পজিশনস অফ দা অন দ্য স্ক্রিন চিন্তা করতে পারো, অথবা ফেজ ডিফারেন্সও চিন্তা করতে পারো। আর ওয়াই অ্যাক্সিসে আমাদের হচ্ছে ইন্টেন্সিটি। সেন্ট্রাল ফ্রিঞ্জের উইডথ এবং ইন্টেন্সিটি দুটোই সবচেয়ে বেশি। সেন্ট্রাল ফ্রিঞ্জের শুরু এখান থেকে চিন্তা করলে শেষ হচ্ছে এই জায়গাটাতে, তার মানে এতটুকু হচ্ছে সেন্ট্রাল ফ্রিঞ্জ, এতটুকু ওয়াইড। তাহলে আমরা যদি ইন্টেন্সিটি ওয়াই এক্সিসে চিন্তা করি, তাহলে তার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, কাজেই এটার ভ্যালুটা মানে জিরো পজিশনে, মানে এই পজিশনটাতে সবচেয়ে বেশি, কাজেই এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে। তার বোথ সাইডে দুটো ডার্ক ফ্রিঞ্জ আছে। সেন্ট্রাল পজিশন থেকে ডান দিকে বা বাম দিকে আমরা যদি শিফট করতে থাকি তাহলে ইন্টেন্সিটি একটু হলেও কমতে থাকবে, যদিও খালি চোখে এই জায়গাটা ইন্টেন্সিটি যে সেন্ট্রাল পজিশন যে কম বোঝা যাবে না, কিন্তু গ্রাফে এইভাবে ইন্টেন্সিটি ফল করতে করতে ডার্ক ফ্রিঞ্জের পজিশনে আসলো। এই দেখো এই বরাবর কিন্তু ডার্ক আছে, ঠিক আছে। বাম দিকেও তাই, সেন্ট্রাল পজিশন থেকে ইন্টেন্সিটি কমতে কমতে ডার্ক ফ্রিঞ্জের ইন্টেন্সিটি জিরো হওয়ার কথা, জিরো এই পজিশন এখানে। দেখো একটা ডার্ক ফ্রিঞ্জকে খেয়াল করো, ডার্ক ফ্রিঞ্জের সব জায়গায় কিন্তু একই রকম মানে জিরো ইন্টেন্সিটি না। ডার্ক ফ্রিঞ্জের ঠিক সেন্ট্রাল পজিশনের ইন্টেন্সিটি কিন্তু জিরো। ঠিক তেমনি ব্রাইট ফ্রিঞ্জের সেন্ট্রাল পজিশনের ইন্টেন্সিটি সবচেয়ে বেশি। ব্রাইটের সেন্টার থেকে যত ডার্কের দিকে শিফট করবো ইন্টেন্সিটি কমতে থাকবে এবং আস্তে আস্তে ডার্ক হবে। যেমন এই জায়গাটাতে ইন্টেন্সিটি কিন্তু 100% জিরো নয়, কিছুটা ইন্টেন্সিটি আছে, কমছে কমছে কমছে, একেবারে সেন্ট্রাল পজিশন জিরো। এখানেও তাই, এখানে ইন্টেন্সিটি কিছুটা ছিল, কমতে 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 একেবারে জিরো। যাই হোক, এরকম হচ্ছে ব্যাপার। ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ এটা, সেন্ট্রালের পরে এটাই প্রথম ব্রাইট ফ্রিঞ্জ, যেটা হচ্ছে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, যেটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। তো ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটি আরো কম, কাজে গ্রাফটা এইভাবে হবে, ঠিক আছে। তো আমি যদি স্ক্রিনটাকে হরাইজন্টালি না রেখে ভার্টিক্যালি রেখে চিন্তা করি, তাহলে ইন্টেন্সিটি গ্রাফটা ওইভাবে দেখাতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো তো কি বলতে চাচ্ছি? সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। স্যার তো এই জিনিসটা বুঝতে হবে, আমি কখনো গ্রাফটা যদি এইভাবে দেখাই তাহলে বুঝতে হবে স্ক্রিনটা এইভাবে আছে। যাই হোক, নেক্সট পিকচারে যাই। এই যে দেখো, এই সিমুলেশনটা দেখার আগে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা লাইট রে এসে একটা স্ক্রিনের উপর পড়ছে। এখানে একটা স্লিট আছে, স্লিট এতটাই ন্যারো খালি চোখে দেখা যাচ্ছে না। এখানে কিন্তু আসলে একটা সিঙ্গেল লাইট ওয়েভ না, এখানে কিন্তু কোটি কোটি লাইট রেজ। আমি একটু আগে যে দেখাচ্ছি এখানে বড় করে হোয়াইট দেখানো আছে, আসলে কিন্তু এখানে কোটি কোটি লাইট ওয়েভস আছে। তো হাইগেনস প্রিন্সিপাল অনুযায়ী এখানে যে ওয়েভ ফ্রন্ট আছে সেখান থেকে লাইট ওয়েভ সব দিকে বেন্ড করে ছড়িয়ে যাচ্ছে, এবং এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। তারপরে যে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ আছে এই পজিশনে। বুঝতেই পারছো স্ক্রিনটা এখানে ভার্টিক্যালি চিন্তা করা হচ্ছে। আর হরাইজন্টাল সেটআপটা হচ্ছে এরকম, এই যে স্ক্রিনটা হরাইজন্টাল, মানে এই সেটআপটা থ্রি ডাইমেনশনাল ভিউ হচ্ছে এইটা। তো আমরা যদি এই সেটআপটাকে ওপর থেকে তাকিয়ে দেখি তাহলে এইরকম দেখি। এই যে স্লিটটা আছে, এই সেটআপটা ওপর থেকে ভার্টিক্যালি যদি তাকাই তাহলে এইরকম মনে হবে। এই যে লাইটটা স্লিট দিয়ে পাস করার পরে এই যে সেন্ট্রাল ডিরেকশনে যে রেটা গেছে সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, এটা হচ্ছে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ।
তাহলে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের সেন্টার থেকে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জের অ্যাঙ্গুলার সেপারেশন, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের সেন্টার থেকে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জের অ্যাঙ্গুলার সেপারেশনকে θ1 দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের সেন্টার থেকে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের সেন্টার পর্যন্ত অ্যাঙ্গুলার পজিশনকে θ2 দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেটা এখানে আবার দেখানো আছে। খেয়াল করো, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের সেন্টার থেকে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, এই সেপারেশনটা θ1 দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের সেন্টার থেকে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জটা কিন্তু এই জায়গা আছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। তার অ্যাঙ্গুলার পজিশনটা θ2 দিয়ে দেখানো আছে। আমরা কিন্তু যারা আগে থেকে ক্লাস করেছি, তারা প্রবলেম সলভ করেছি, তারা জানি যে একটা ফ্রিঞ্জের পজিশনকে স্ক্রিনের উপরে, স্ক্রিনের সেন্টার থেকে চিন্তা করলে তা এই ডিস্টেন্স দিয়েও দেখানো যায়, যেটাকে লিনিয়ার ডিস্টেন্স বলে। মানে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। মনে করো সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের সেন্টার থেকে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জের যে রৈখিক দূরত্ব আর কি, লিনিয়ার ডিস্টেন্স, সেটা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক তেমনি অ্যাঙ্গেল দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করা যায়। এক্সটাকে বলে লিনিয়ার পজিশন অথবা শুধু পজিশন বলতে পারো, আর θ1টাকে বলা হবে অ্যাঙ্গুলার পজিশন। এটাকে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশনে বলে, এই থেটাটাকে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশনে বলে, মানে কত অ্যাঙ্গেলে বেন্ড করছে। এখান দিয়ে স্লিট দিয়ে পাস করার পরে লাইট যাওয়ার কথা ছিল এই ডিরেকশনে, কিন্তু বেন্ড করে লাইট গেল ওই ডিরেকশনে। যারা এই ডিরেকশনে গেল তারা এখানে ডার্ক ফ্রিঞ্জ ফর্ম করছে। তাহলে সেন্ট্রাল ফ্রিঞ্জের সেন্টার থেকে অথবা সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জটা কত অ্যাঙ্গেলে আছে, তার অ্যাঙ্গুলার পজিশন কত, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। উল্টো দিকেও এখানে একটা ডার্ক ফ্রিঞ্জ আছে। যদি সেটআপটা পারফেক্ট থাকে তাহলে সেন্টার থেকে এক সাইডে যত অ্যাঙ্গেলে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ থাকবে, সেন্টার থেকে অপোজিট সাইডে ঠিক তত অ্যাঙ্গেলেই আরেকটা ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ থাকবে। বাকি ফ্রিঞ্জগুলোর জন্য একই কথা। সেন্টার থেকে এক সাইডে যত অ্যাঙ্গেলে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ থাকবে, সেন্টার থেকে অপোজিট সাইডে তত অ্যাঙ্গেলে আরেকটা ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ থাকবে। এইরকম ভাবে চলবে। ঠিক আছে? তো এই পিকচারটা আমরা একটু দেখলাম, এটার একটু সিমুলেশনটা দেখতে পারি। এই যে দেখো, এটা সিঙ্গেল স্লিট দিয়ে তৈরি। সিঙ্গেল স্লিটে এইরকম আমরা স্লিট উইথ যদি কমাই, ফ্রিঞ্জ উইথ কিন্তু বাড়বে। এখানে নিচে কিন্তু স্ক্রিনের ইমেজটা দেখানো আছে, আর ইন্টেন্সিটি গ্রাফটা কিন্তু এখানে দেখানো আছে। এই যে এই পজিশন এ একটা ফার্স্ট ডার্ক আছে, আবার এই পজিশনে ফার্স্ট ডার্ক আছে, এই জন্য এখানে ইন্টেন্সিটি 0। এখানে তুমি এক্স অ্যাক্সিসটা এইভাবে ইমাজিন করতে পারো, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি যদি স্লিট উইথ বাড়াই, ফ্রিঞ্জ উইথ কমবে। এগুলো আমাদের কাজে লাগবে কনসেপ্টগুলো, এই জন্য একটু আগেই দেখিয়ে নিচ্ছি। স্লিট সেপারেশন এখানে দেখানো যাচ্ছে না, কারণ এখানে স্লিট একটাই। আর স্ক্রিন ডিস্টেন্স আর স্লিট ডিস্টেন্স যদি ভ্যারি করি, তাহলে ইমেজ সাইজ ভ্যারি করবে। ঠিক আছে? এটা হচ্ছে রেড লাইট দিয়ে তৈরি, মনোক্রোম্যাটিক লাইট, যার ওয়েভলেংথ রেড। আমি যদি রেডের জায়গায়, আচ্ছা আমাকে বলো তো যে আমি যদি রেড লাইটের জায়গায় লোয়ার ওয়েভলেংথের ব্লু লাইট বা গ্রিন লাইট ইউজ করি, তাহলে ফ্রিঞ্জ উইথ কি বাড়বে না কমবে? আরো সহজ করে বলি, রাইট নাও সেন্ট্রাল ফ্রিঞ্জটা যতটুকু ওয়াইড দেখছি, আমি যদি ওয়েভলেংথের ভ্যালু কমাই, তাহলে কি কম উইডথের ফ্রিঞ্জ দেখবো না বেশি উইডথের ফ্রিঞ্জ দেখবো? কি মনে হয়? বাড়বে বেশি। বেশি। ওয়েভলেংথ যদি কমাই তাহলে উইডথ দেখি কি হয়। গ্রিনের ওয়েভলেংথ রেডের চেয়ে কম, তাই তো? তোমরা এদিকেও খেয়াল করতে পারো, এটা এতটুকু ওয়াইড, অথবা ওদিকেও খেয়াল করতে পারো, এটা এতটুকু ওয়াইড, সেন্ট্রাল ফ্রিঞ্জটা। কি হচ্ছে, বেড়েছে না কমেছে? স্যার কমেছে। ব্লুতে দেখি আরো ওয়েভলেংথ কম, কমে গেল, তাই না? কমবে। তাহলে কি বোঝা গেল? দেখো এখানে সেন্টার থেকে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ এই ডিস্টেন্সে থাকা মানে এতটুকু হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের হাফ উইডথ, তাই তো? এক্সটা রিপ্রেজেন্ট করছে সেন্ট্রাল ফ্রিঞ্জের হাফ উইডথ। আর হাফ উইডথটা ওয়েভলেংথ যত কমাবো, হাফ উইডথ তত কমে যাবে। তাহলে
ডার্ক ফ্রিঞ্জ যেই দুটো দুই পাশে আছে তারা আরো ক্লোজার হবে সেন্টারের, স্ক্রিনের সেন্টারে। এখানে কিন্তু তাই হয়েছে। এই উল্টো দিকে যাই, দেখো ব্লু থেকে রেড করে দিলাম, ডার্ক ফ্রিঞ্জ দুটো কি সরে গেল না? আবার দেখো, ব্লু করলাম, ডার্ক ফ্রিঞ্জ দুটো এখান থেকে এদিক চলে আসলো। ঠিক আছে, তার মানে ফ্রিঞ্জ উইথ ফ্রিঞ্জ সেপারেশন দুটোই লাইটের ওয়েভলেংথ ডিপেন্ডেন্ট। লাইটের ওয়েভলেংথ কমলে দুটোই কমবে, লাইটের ওয়েভলেংথ বাড়লে দুটোই বাড়বে। স্যার, বলো। সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের থেকে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জের কি মানে স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যেই অ্যাঙ্গেলটা ওইটা না, নাকি? অ্যাকচুয়ালি না, ভালো কোশ্চেন, শোনো। অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি মিড পয়েন্ট হওয়ার কথা। হ্যাঁ, মিড পয়েন্ট। আমি এখানে দেখাচ্ছি কারণ আছে, মানে এইখানটা এই পয়েন্টটা চুজ করেছি এই সেন্সে, মোটামুটি চোখের আন্দাজে এখানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের শেষ আর ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জের শুরু হিসাবে ট্রিট করা যায়, তাই না? এই জি জন্য আমি স্যার। এখানে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি মাঝখানে দেখানো উচিত ছিল। আর প্র্যাকটিক্যালি ব্যাপারটা কি, এই উইডটা আসলে খুবই কম। হ্যাঁ, কাজে কর্নারে ধরা যে কথা, মাঝখানে ধরানো প্রায় একই কথা, মানে গ্যাপটা তেমন বেশি না, নেগলিজিবল। আমি মেইনলি আচ্ছা এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আর সেন্ট্রাল ফ্রিঞ্জটাও কিন্তু এত ওয়াইড হয় না। ঠিক আছে, আমি মেইনলি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রাল ফ্রিঞ্জের সেন্ট্রাল পজিশনটাকেই সেন্ট্রাল ফ্রিঞ্জের পজিশন বলা হয়, যদিও সেন্ট্রাল ফ্রিঞ্জ আসলে একটা ওয়াইড রিজিয়ন জুড়ে থাকে। আমি বলতে চাচ্ছি সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ অথবা ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, এইখানে যেটা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জের লিনিয়ার সেপারেশন হচ্ছে এক্স। ঠিক আছে, তোমাদের আশা করছি মনে আছে ইন্টারফারেন্স যখন পড়েছিলাম, ইন্টারফারেন্স, কোথায় গেল, এই যে ইন্টারফারেন্স যখন পড়েছিলাম, সরি এটাতে না, এই ইমেজটা ইয়াংস ডাবল স্লিটস এক্সপেরিমেন্টাল সেটআপ থেকে পাওয়া। আমরা কিন্তু এই যে ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জ দেখা যাচ্ছে যে ব্রাইট ফ্রিঞ্জের সেন্টার মিড পয়েন্টটা সবচেয়ে ব্রাইট, ডার্কের মিডটা সবচেয়ে ডার্ক। তো আমরা যখন একটা ব্রাইট থেকে একটা ডার্কের ডিস্টেন্স চিন্তা করি, তখন কিন্তু তার মিড পয়েন্ট থেকে চিন্তা করি, তার সাইড থেকে কিন্তু না। ঠিক আছে, একটা ব্রাইট থেকে একটা ডার্কের ডিস্টেন্স চিন্তা করলে আমি এইখান থেকে এই পর্যন্ত চিন্তা করব, তাই না? এখান থেকে এই পর্যন্ত চিন্তা করব। ইন্টেন্সিটি গ্রাফেও কিন্তু তাই, আমরা যদি ব্রাইট থেকে ডার্কের ডিস্টেন্স চিন্তা করি, আমরা কিন্তু ব্রাইটের মিড থেকে ডার্কের মিড পর্যন্ত এই ডিস্টেন্সটা চিন্তা করব। ঠিক তেমনি এইখানটাতে একই ব্যাপার। তো আমরা যদি ব্রাইট থেকে, মানে স্ক্রিনের সেন্টার থেকে ডার্ক ফ্রিঞ্জটার পজিশন কত, ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জের পজিশন কত যদি চিন্তা করি, তাহলে আমি এটা যদি স্ক্রিন হয়ে থাকে, তাহলে আমি স্ক্রিনের সেন্টার থেকে কিন্তু এই পর্যন্ত এই ডিস্টেন্সটা চিন্তা করব, এটাকেই কিন্তু এখানে এক্স হিসাবে দেখানো হচ্ছে। ঠিক আছে, এটাকেই কিন্তু এখানে এক্স হিসাবে দেখানো আছে। এটা হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স বা পজিশন অফ দ্য ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ। আর ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জের অ্যাঙ্গুলার পজিশন কত, θ1। θ2টা এখানে কি দেখাচ্ছে, ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের অ্যাঙ্গুলার পজিশন। যে কোনো কিছুর পজিশন বের করতে গেলে একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে সেটা দেখতে হয়। যে কোনো কিছু ডিস্টেন্স বা পজিশন ডিটারমাইন করতে গেলে কোন একটা রেফারেন্স পয়েন্ট লাগে। এখানে রেফারেন্স পয়েন্টটা হচ্ছে স্ক্রিনের সেন্টার পয়েন্ট অথবা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের সেন্টার। ঠিক আছে, ওকে। তো এখানে যে আরেকটা ভিউ দেখানো হচ্ছে, এটা ইয়েলো কালারের লাইট দিয়ে করা, সিঙ্গেল স্টেট ডিফ্রাকশন প্যাটার্ন, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, বোথ সাইডে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জেস। এইটা কিন্তু ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, এটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, এটা ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, এটা সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ। এইভাবে আর কি সিকোয়েন্সটা হচ্ছে, সেন্টারের একদিকে যেই রকম, সেন্টারের অপোজিট সাইডে একই হিসাব। আমরা আজকে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের কম্প্যারিজনে যাব। এই পিকচারটা আমরা কিন্তু দেখেছিলাম লাস্ট ক্লাসে। দেখো, তোমরা একটু শর্টকাটে নোট নিতে পারো যে
আমি আমি তো আজকেও দেখেছি যে ব্রাইট ডার্ক প্যাটার্নস গুলো অ্যাকচুয়ালি ওয়েভ যখন স্পিনে সেম ফেজে বা অপোজিট ফেজে মিট করে তখন ফর্ম করে। ইন্টারফারেন্সও যে ব্যাপার, ডিফ্রাকশন একই ব্যাপার। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স তো অবশ্যই আছে। প্রথম ডিফারেন্স হচ্ছে ইন্টারফারেন্সে তোমার অ্যাটলিস্ট দুটো কোহ্যারেন্ট সোর্সেস লাগবে। কমপক্ষে দুটো সোর্স যদি না থাকে তাহলে ইন্টারফারেন্স হিসেবে তাকে ট্রিট করা যাবে না, ঠিক আছে? কিন্তু ডিফ্র্যাকশন কিন্তু সিঙ্গেল স্লিট দিয়েও দেখা সম্ভব। তার মানে কিন্তু এই না যে ডিফ্র্যাকশনে ডাবল স্লিট হলে হবে না, তা কিন্তু নয়, ঠিক আছে? এই হচ্ছে এক নাম্বার ডিফারেন্স। আর এটা আসলে দুই নাম্বার ডিফারেন্স। এক নাম্বার ডিফারেন্স হিসেবে তুমি তাদের ডেফিনেশন বলতে পারো, ইন্টারফারেন্স বলতে কি বোঝায়, ডিফ্র্যাকশন বলতে কি বোঝায়, সেটা এক নাম্বার ডিফারেন্স হিসেবে দিতে পারো। আর একটু আগে যেটা বললাম সেটা তো দুই নাম্বার ডিফারেন্স হিসেবে ট্রিট করতে পারো। তিন নাম্বার ডিফারেন্স হচ্ছে ইন্টারফারেন্সের ব্রাইট ফ্রিঞ্জ গুলো আর ডার্ক ফ্রিঞ্জ গুলোর উইথ সেম হতেও পারে, যেমন এখানে হচ্ছে, অথবা নাও হতে পারে, যেমন নিউটন স্ট্রিং এ হয় না। কিন্তু ডিফ্র্যাকশনে ব্রাইট ডার্ক ফ্রিঞ্জ গুলোর উইথ কখনো সেম হবে না, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড ডিফারেন্স। ফোর্থ ডিফারেন্স বলতে পারো ইন্টারফারেন্সের ব্রাইট ফ্রিঞ্জ গুলোর ইন্টেন্সিটি সেম হতেও পারে, যেমন এখানে সেম দেখা যাচ্ছে, আবার নাও হতে পারে, যেমন এখানে কিন্তু একটু ডিফারেন্ট। কিন্তু ডিফ্র্যাকশনের ব্রাইট ফ্রিঞ্জ গুলোর ইন্টেন্সিটি সেম হয় না। সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটি হাইয়েস্ট, আবার পরের ফ্রিঞ্জ গুলোর ইন্টেন্সিটি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকে। এটা গেল 4 নম্বর ডিফারেন্স। 5 নম্বর ডিফারেন্স বলতে পারো ইন্টারফারেন্সের ডার্ক ফ্রিঞ্জ গুলো পারফেক্টলি ডার্ক হয়, হতেও পারে নাও হতে পারে। ইন্টারফারেন্সের ডার্ক ফ্রিঞ্জ গুলো পারফেক্টলি ডার্ক হতেও পারে, নাও হতে পারে। ডিফ্র্যাকশনের ডার্ক ফ্রিঞ্জ গুলো পারফেক্টলি ডার্ক হয় না, বেন্ডিং ইফেক্টের কারণে কিছু লাইট তাদের মধ্যে চলে আসে, ঠিক আছে? এই মোটামুটি 5টা ডিফারেন্স। তার সাথে কম্পারিজনের একটা পয়েন্ট বলতে পারো যে ইন্টারফারেন্স টু টাইপস আছে, কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ। ডিফ্রাকশনও দুই রকম আছে, ফ্রেনেল ডিফ্রাকশন, ফ্রনহফার ডিফ্রাকশন। মোটামুটি এগুলো হচ্ছে ইন্টারফারেন্স ডিফ্রাকশন ডিফারেন্স, ঠিক আছে? কম্পারিজনও বলতে পারো। কম্পারিজন বলে ডিফারেন্সের পয়েন্টগুলো তো থাকবেই, সাথে সিমিলার মিল আছে এরকম পয়েন্ট আসবে। কিন্তু ডিফারেন্স বের করতে বললে তখন কিন্তু মিল আছে এরকম পয়েন্ট কিন্তু আসবে না। এটা গেল দুই রকমের ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন ডিফারেন্স। আর দুটো টার্ম আমরা জানলাম এইচএসসি থেকে, জানি ফ্রেনেল ডিফ্রাকশন, ফ্রনহফার ডিফ্রাকশন। সেই দুটো কাকে বলে সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে? সেজন্য একটু হোয়াইট বোর্ড ইউজ করছি। ফ্রেনেল ডিফ্রাকশন জিনিসটা আসলে কি? দেখো, আমরা তো ডিফ্রাকশনের বেসিকটা অলরেডি বুঝতে পেরেছি হোপফুলি। একটা লাইট সোর্স থাকবে, সেখান থেকে ডাইভার্জিং লাইট রেজ বেরোবে। আমি মাত্র 3টা লাইট রেজ দেখালাম যাতে কমপ্লেক্স না হয়। ডাইভার্জিং লাইট রে গুলোতে যে ওয়েভ ফ্রন্ট আমরা পাবো সেটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, সেগুলো আমরা আগের ক্লাস থেকে জানি। এই ওয়েভ ফ্রন্টটা যখন এই স্লিটের উপর এসে পড়বে, স্লিটটা অবভিয়াসলি এত ওয়াইড থাকে না, আমি ওয়াইড দেখাচ্ছি নাহলে বুঝতে প্রবলেম হবে। এই ওয়েভ ফ্রন্টটা যখন এই স্লিটের উপর এসে পড়বে, হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী এই ওয়েভ ফ্রন্টের উপরের প্রত্যেকটা পয়েন্ট একটা লাইট সোর্সের কাজ করে। আমি 3টা পয়েন্ট চুজ করছি যাতে বোঝানোর জন্য, বেশি পয়েন্ট নিলে পিকচারটা কমপ্লেক্স হয়ে যাবে। এখন এই যে স্ক্রিন, তো এই পয়েন্ট থেকে হাইগেন্স প্রিন্সিপাল বলছে সেকেন্ডারি ওয়েভলেট জেনারেট করবে, কাজেই এখান থেকে সবগুলো পয়েন্টে লাইট ওয়েভ যাবে। আরেকটা পয়েন্ট থেকে আমি 3টা ওয়েভ এভাবে দেখালাম, সরি, এদিকে আর এদিকে। আবার আরেকটা পয়েন্ট থেকে আমি 3টা ওয়েভ দেখালাম, এই যে এদিকে, 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 ঠিক আছে? তো এই যে 3টা পয়েন্ট, পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, এই যে ডিফারেন্ট পয়েন্টস গুলোতে, এই স্ক্রিনের ডিফারেন্ট পয়েন্টস গুলোতে এই ওয়েভ ফ্রন্টে প্রত্যেকটা পয়েন্ট থেকে ওয়েভস গুলো যে যে মিট করলো, মনে করো এখানটাতে ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন ফুলফিল করেছে ওয়েভ গুলো। শুরুতেই দেখেছি ক্লাসে ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন ফুলফিল করা মানে কি, ক্রেস্ট ক্রেস্ট টপ টপ মিট করা। আবার এই 1 আর 3 নম্বর পয়েন্টে মনে করো ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন ফুলফিল করেছে, ঠিক আছে? তাহলে এইভাবে অল্টারনেট ব্রাইট ডার্ক প্যাটার্ন দেখতে পাবো। এটাকে আমরা
ডিফ্রাকশন প্যাটার্ন বলছি। আর যেহেতু লাইট সোর্স থেকে স্ক্রিন ডিস্টেন্স এটা মেজারেবল ডিস্টেন্স, মানে মাপার মতো দূরত্ব, অসীম দূরত্ব নয়। আবার স্লিট থেকে স্ক্রিন ডিস্টেন্স এটাও মাপার মতো দূরত্বে আছে। এই ডিফ্রাকশনটাকে ফ্রনহফার ডিফ্রাকশন বলা হবে। ঠিক আছে, ফ্রনহফার ডিফ্রাকশন বলা হবে কেন? কারণ যেই ডিফ্রাকশনে স্লিট থেকে স্লিট থেকে লাইট সোর্স অথবা স্ক্রিন অথবা দুটোই, যে কোনো একটা হলেও হবে, অথবা দুটোই যদি ফিনিট বা মেজারেবল বা সসীম দূরত্বে থাকে, সেই ডিফ্রাকশনকে বলা হয় ফ্রেনেল ডিফ্রাকশন। ঠিক আছে, ফ্রেনেল ডিফ্রাকশন। আর ফ্রনহফার ডিফ্রাকশন কাকে বলা হয়? যদি স্লিট থেকে লাইট সোর্স আর স্ক্রিন দুটোই ইনফিনিট ডিস্টেন্সে থাকে, তাহলে সেই ডিফ্রাকশনকে বলা হয় ফ্রনহফার ডিফ্রাকশন। এখন কথা হচ্ছে এইটা আমাদের মানতে অসুবিধা হয়। লাইট সোর্স থেকে স্লিট ইনফিনিট ডিস্টেন্সে আছে, আবার স্লিট থেকে স্ক্রিন ইনফিনিট ডিস্টেন্সে আছে, তাহলে আমি ডিফ্রাকশনটা দেখবো কিভাবে, তাই না? মনে করো আমি যদি স্লিটের কাছে দাঁড়ানো থাকি, স্ক্রিন যদি ইনফিনিট ডিস্টেন্স থাকে, আমি প্যাটার্ন দেখবো কিভাবে? ঠিক না? তাহলে এটা সেটআপটা আমাদের ঠিক মানে বুঝতে অসুবিধা হয় যে এটা কিভাবে সম্ভব। আসলে ব্যাপারটা কি, ভার্চুয়ালি ইনফিনিট ডিস্টেন্স ক্রিয়েট করা হয়। আমরা তো জানি যে লাইট সোর্স থেকে একটু আগেই তো দেখালাম ডাইভার্জিং লাইট রেজ বেরোয়। ঠিক আছে, এই লাইট রে গুলোকে একটা লেন্সের উপর যদি আমরা ফেলি বা লেন্স দিয়ে পাস করাই, আমরা তো সবাই এইচএসসির কনসেপ্ট থেকে জানি যে লেন্সের ফোকাল লেন্থ ডিস্টেন্সে কোনো লাইট সোর্স যদি রাখা হয়, সেই লাইট রে গুলো লেন্স দিয়ে পাস করার পরে প্যারালাল বিমে কনভার্টেড হয়, প্যারালাল বিম হিসাবে পাস করে। তাহলে এই প্যারালাল ওয়েভস গুলো স্লিটের উপর এসে পড়ে। এখন স্লিটের কাছে মনে হবে তার উপর যেহেতু প্যারালাল ওয়েভস এসে পড়ছে। আচ্ছা, একটা পয়েন্ট আমরা জানি যে প্যারালাল ওয়েভস ইনফিনিট ডিস্টেন্সের সোর্স থেকে আসে, এইভাবে আমরা চিন্তা করি, তাই না? সমান্তরাল ওয়েভ অসীম দূরত্বের উৎস থেকে আসে, এটা আমরা তো জানি। কি, কেউ কোনো Yes, sir. রেসপন্স করছে না? জানি তো। তাহলে স্লিটের কাছে মনে হবে Yes, এই sir. ওয়েভগুলো ইনফিনিট ডিস্টেন্স থেকে আসে। তার মানে ভার্চুয়ালি আসলে এই ডিস্টেন্সটা ইনফিনিট বানানো হচ্ছে, ভার্চুয়ালি, প্র্যাকটিক্যালি না। আর প্যারালাল ওয়েভ থেকে যে ওয়েভ ফ্রন্ট আমরা পাই সেটা হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট। প্যারালাল ওয়েভ থেকে যে ওয়েভ ফ্রন্ট আমরা পাই সেটা হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট। তাহলে হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী এখানে যে ওয়েভ ফ্রন্টটা পাস করছে, সেই ওয়েভ ফ্রন্টের উপরে প্রত্যেকটা পয়েন্ট থেকে সেকেন্ডারি ওয়েভলেট বেরোবে। আমি তিনটা ওয়েভ দেখাচ্ছি, তিনটা পয়েন্ট দেখাচ্ছি। তো এই পয়েন্ট থেকে স্ক্রিনের উপরের ডিফারেন্ট পজিশনে এরকম লাইট ওয়েভ চলে যাবে। খেয়াল করো জিনিসটা। আরেকটা পয়েন্ট থেকে এইরকম তিনটা ডিরেকশন আমি দেখাচ্ছি, লাইট ওয়েভ চলে যাবে। তিনটা পয়েন্ট দেখাচ্ছি বোঝানোর জন্য। আরেকটা ওয়েভ থেকে এইভাবে ডিফারেন্ট ডিরেকশনে লাইট ওয়েভ চলে যাবে। ঠিক আছে, তাহলে অরিজিনাল ডিরেকশনে যে ওয়েভ যাচ্ছে সেগুলোকে যদি এইভাবে চিন্তা করি, আচ্ছা এই ওয়েভটা, এই ওয়েভটা, এই ওয়েভটা, তারা কি প্যারালাল আছে না? তারা জি প্যারালাল স্যার। আছে। স্ক্রিনে কোনো ইমেজ দেখতে চাইলে ওয়েভ তো মিট করতে হয়, মিট না করলে তো ইমেজ ক্রিয়েট হয় না, এটাও আমরা জানি। তাহলে এই যে ওয়েভগুলো চলে যাচ্ছে, আমরা এই জিনিসটা যেমন জানি যে ইমেজ দেখতে গেলে ওয়েভগুলো মিট করতে হয়, আবার এটাও জানি যে প্যারালাল ওয়েভ যখন প্যারালালি ট্রাভেল করে লেন্স দিয়ে পাস করার পরে, ধরে নেওয়া হয় যে তারা ইনফিনিট ডিস্টেন্সে যে মিট করবে, তাই না? ধরে নেওয়া হয় তারা ইনফিনিট ডিস্টেন্সে মিট করবে। একটা যেরকম লেন্সের থিওরি তোমরা পড়ে আসছো যে দুটো ওয়েভ যদি এইভাবে যায়, লেন্স দিয়ে পাস করার পরে কোনো কারণে যদি এইভাবে যায়, ধরে নেওয়া হয় যে তারা ইনফিনিট ডিস্টেন্সে যে মিট করবে। তাহলে ভার্চুয়ালি এই ডিস্টেন্সটা স্লিটের রেসপেক্টে ইনফিনিট হয়ে যাচ্ছে। যেই ওয়েভগুলো ইনফিনিট ডিস্টেন্স যে মিট করবে, আমরা ইমেজটা দেখবো স্লিট থেকে ইনফিনিট ডিস্টেন্সে। কিন্তু প্র্যাকটিক্যালি ইমেজটা দেখা যায় কিভাবে?
এখানে আরেকটা লেন্স এইভাবে রাখা হয়, এখানে আরেকটা লেন্স এইভাবে রাখা হয় এই প্যারালাল বিমগুলোকে মিট করে স্ক্রিনে ফেলার জন্য। ঠিক আছে, তো এই যে প্যারালাল বিম সেই লেন্সের উপর এসে পড়লো, যেহেতু লাইটের অরিজিনাল যে ডিরেকশন, এই ওয়েভগুলো একই ডিরেকশনে যাচ্ছে, তাহলে এখানে কি ওয়েভের কোনো বেন্ডিং হয়েছে? ওয়েভ কি বেঁকে গেছে নাকি অরিজিনাল ডিরেকশনে না যাচ্ছে? স্যার, ব্যাকে নাই, অরিজিনাল অরিজিনাল আছে। ডিরেকশনে যাচ্ছে। তার মানে এই তিনটা ওয়েভ যে আমি দেখাচ্ছি, শুধুমাত্র এই তিনটা, মানে আসলে কোটি কোটি ওয়েভস এদিকে যাবে, আমি বোঝানোর সুবিধার জন্য মাত্র তিনটা ওয়েভ দেখাচ্ছি। এই ওয়েভগুলোর জন্য অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন হচ্ছে 0 ডিগ্রি। তো এই ওয়েভগুলো লেন্স দিয়ে পাস করার পরে স্ক্রিনের সেন্ট্রাল পয়েন্টে মিট করবে। ঠিক আছে, এই পয়েন্টটাতে মিট করবে, স্ক্রিনের সেন্ট্রাল পয়েন্টে মিট করবে। এই ওয়েভগুলোর জন্য অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন কিন্তু 0 ডিগ্রি। আবার আরেকটা ডিরেকশনে যে ওয়েভগুলো যাচ্ছিল, এই যে এই ডিরেকশনে একটা ওয়েভ গেছে, এই ডিরেকশনে একটা ওয়েভ গেছে, এই ডিরেকশনে একটা ওয়েভ গেছে। দেখো ওয়েভের অরিজিনাল ডিরেকশন ছিল এটা, কিন্তু ডিফ্র্যাকশনের কারণে স্লিট দিয়ে পাস করার পরে ওয়েভটা চলে গেল এই দিকে, যাওয়ার কথা ছিল এই দিকে, চলে গেল এই দিকে। তাহলে এই তিনটা ওয়েভের জন্য অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন হচ্ছে এই অ্যাঙ্গেলটা, θ1 বললাম। ঠিক আছে, তো এই ওয়েভগুলো লেন্স দিয়ে পাস করার পরে স্ক্রিনের সেন্ট্রাল পয়েন্টে মিট করবে না অন্য কোন একটা পয়েন্টে মিট করবে? কি মনে হয় তোমাদের? অন্য কোন একটা পয়েন্টে মিট করবে না? সেন্ট্রাল পয়েন্টে জি মিট স্যার। করার কথা না, কারণ সেন্ট্রাল পয়েন্টে তো Yes, মিট sir. করতে গেলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে, তারা তো θ1 অ্যাঙ্গেলে গেল। তাহলে এই পয়েন্টটা আরেকটা পয়েন্ট আমি পি পয়েন্ট বললাম। ঠিক আছে, পি পয়েন্ট বললাম। এদের জন্য অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন হচ্ছে θ1। আবার এইদিকে যে ওয়েভ তিনটা গেল, তারা কোথায় মিট করবে? তারা এই যে এই দিকে এই ওয়েভটা গেল, লেন্সের উপর যে পড়লো। আমি শেষ করার আগে অনেকে বুঝে ফেলেছে কি হতে যাচ্ছে। তারা লেন্স দিয়ে পাস করার পরে স্ক্রিনের সেন্ট্রাল পয়েন্ট না অন্য কোন একটা পয়েন্টে মিট করবে, এই দিকে মিট করবে। ঠিক আছে, এটা কিউ পয়েন্ট বললাম মনে করো। এই পয়েন্টের জন্য অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন অবশ্যই কত? এই অ্যাঙ্গেলটা হবে না? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা। জি Yes, sir. স্যার। এটা θ2 ধরে নিলাম। ঠিক আছে, θ2, θ2, θ2 অ্যাঙ্গেলে মিট করবে। তাহলে এই যে ডিফারেন্ট পয়েন্টসে মিট করলো কাদের জন্য? এই লেন্সটার জন্য। তাহলে আমি কিন্তু ফ্রন্ট অফার ডিফ্রাকশনে ইমেজ দেখতে পাচ্ছি। তাহলে ফ্রন্ট অফার ডিফ্রাকশনে স্লিট থেকে ভার্চুয়ালি লাইট সোর্স ইনফিনিট ডিস্টেন্সে থাকে, স্লিট থেকে ভার্চুয়ালি স্ক্রিনটা ইনফিনিট ডিস্টেন্স থাকে। ভার্চুয়ালি, এটা প্র্যাকটিক্যালি ইনফিনিট ডিস্টেন্সের না। ফিজিক্স ল্যাবে তোমরা যে ডিফ্রাকশন নিয়ে কাজ করেছো বা করবে, অলরেডি অর্ধেক মনে হয় করেছে, তারা কিন্তু ফ্রন্ট অফার ডিফ্রাকশনই দেখেছে। কিন্তু বেসিক্সটা এখানে যে তোমার ফ্রেনেল ডিফ্রাকশনই হোক আর ফ্রন্ট অফার ডিফ্রাকশনই হোক, ওয়েভগুলো স্ক্রিনের ডিফারেন্ট পয়েন্টসে যে মিট করে, তারা একটা ওয়েভ ফ্রন্টের ডিফারেন্ট পয়েন্টস থেকে যাওয়া ওয়েভস, এই সবগুলো ওয়েভই কিন্তু একই ওয়েভ ফ্রন্ট থেকে যাওয়া ওয়েভ, কিন্তু তারা একই ওয়েভ ফ্রন্টের হলেও ডিফারেন্ট পয়েন্টস থেকে জেনারেট করা। তারা বেন্ডিং ইফেক্টের কারণে স্ক্রিনের ডিফারেন্ট পয়েন্টসে যে মিট করে এবং ব্রাইট বা ডার্ক হয়। ইন্টারফারেন্সের সাথে ডিফ্রাকশনের এখানে একটা ডিফারেন্স আছে। ইন্টারফারেন্সে আসলে কি দুটো কোহারেন্ট সোর্সেস অ্যাটলিস্ট লাগে। স্ক্রিনের উপর যে ওয়েভগুলো যে মিট করে, ধরে নেওয়া হয় একটা সোর্সের একটা, এখানে তো একটা ওয়েভ ফ্রন্ট পাস করে, এখানে একটা ওয়েভ ফ্রন্ট পাস করে, একটা স্লিটের একটা ওয়েভ ফ্রন্টের সাথে আরেকটা স্লিটের আরেকটা ওয়েভ যে মিট করছে। ঠিক আছে, এটা ধরে নেওয়া হয়। তারপর এই ওয়েভ ফ্রন্টের আরেকটা পয়েন্ট থেকে একটা ওয়েভ, আর এই ওয়েভ ফ্রন্টের আরেকটা পয়েন্ট থেকে একটা ওয়েভ এইভাবে যে মিট করছে। আবার মনে করো এই যে এই ওয়েভ ফ্রন্টের একটা ওয়েভের সাথে এই ওয়েভ ফ্রন্টের আরেকটা ওয়েভ যে মিট করছে। ঠিক আছে, এই যে তিনটা পয়েন্ট দেখালাম, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট,
এই তিনটা পয়েন্টেই এই রকম ভাবেই কিন্তু ওয়েভ যে মিট করছে, কিন্তু ওয়েভ গুলো যদি আলাদা সোর্সেস বা আলাদা ওয়েভ ফ্রন্টের থেকে এসে মিট করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে ব্রাইট বা ডার্ক প্যাটার্নসটা আমরা দেখব, সেটা আমরা ইন্টারফারেন্স হিসেবে ট্রিট করব। আর এখানে দেখা যাচ্ছে ওয়েভ গুলো যে ডিফারেন্ট পয়েন্টসে মিট করছে, তারা একই ওয়েভ ফ্রন্টের ডিফারেন্ট পয়েন্ট থেকে জেনারেট করা, কাজে তাদের দিয়ে যে ব্রাইট ডার্ক প্যাটার্নটা হবে, সেটাকে আমরা ডিফ্র্যাকশন হিসেবে ট্রিট করব। যেমন এখানে দুটো স্লিট বা দুটো সোর্স ছিল, একটা সোর্স যদি আমি বন্ধ করে দিতাম, তাহলে আরেকটা স্লিট থেকে কি এইরকম ব্যাপার ঘটতো না? ঘটতো কিনা বলো? Yes, sir. যেমন আরেকটু ক্লিয়ার করে বলি, যেমন এখান থেকে একটা ওয়েভ কি এখানে যে মিট করবে না এটার সাথে? করবে কিনা? জি স্যার। জি স্যার করবে। এখান থেকে একটা ওয়েভ কি ওই একই পয়েন্টে যে মিট করবে না ব্লু কালারেরটার সাথে? করবে তো? জি স্যার। হ্যাঁ। তাহলে এই যে তিনটা ওয়েভ, এই ব্লু, এই পিঙ্ক আর এই গ্রিন, এই তিনটা ওয়েভ এই পয়েন্টে মিট করছে, ব্রাইট বা ডার্ক ফর্ম করুক, এই প্যাটার্নটাকে আমি কি ইন্টারফারেন্স প্যাটার্ন বলবো না ডিফ্র্যাকশন প্যাটার্ন বলবো? এক নাম্বার পয়েন্টে এই তিনটা ওয়েভ মিট করে যে প্যাটার্নটা ফর্ম করবে, ইন্টারফারেন্স প্যাটার্ন বলবো না ডিফ্র্যাকশন প্যাটার্ন বলবো? ডিফ্লেকশন। ডিফ্র্যাকশন প্যাটার্ন, ভেরি গুড। কেন? কারণ একটা ওয়েভের ওয়েভ ফ্রন্ট থেকে ক্রিয়েটেড। কারণ একই এই তিনটা ওয়েভ, এই যে এটা, এটা আর এটা, একই ওয়েভ ফ্রন্ট থেকে যাওয়া, সেজন্য। ঠিক আছে? কিন্তু আমি যদি এই ব্লু ওয়েভের সাথে এই ব্লু ওয়েভ চিন্তা করি, তারাও তো একই পয়েন্টে মিট করছে, তাহলে এই কিন্তু এটা দুটো ব্লু ওয়েভ ইন্টারফারেন্স দিয়ে, হবে। এই দুটো ব্লু ওয়েভ দিয়ে যে প্যাটার্নটা এখানে হবে, সেটাকে আমরা ইন্টারফারেন্স হিসেবে ট্রিট করব, কারণ দুটো আলাদা ওয়েভ ফ্রন্ট থেকে যে মিট করে। তার মানে সিঙ্গেল স্লিট যদি হয় সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, কিন্তু একটার বেশি স্লিট যদি থাকে, তখন কিন্তু ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন প্যাটার্ন দুটোর কম্বাইন্ড ইফেক্ট আমরা দেখি। বুঝতে পারছো? কারণ আলাদা সোর্সেস, আলাদা ওয়েভ ফ্রন্ট থেকে ওয়েভ যে যেমন মিট করবে, একই ওয়েভ ফ্রন্ট থেকে ওয়েভ গুলো যেহেতু মিট করবে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ। তাহলে তুমি বলতে পারো, স্যার আপনি যে প্রথম দিকের ক্লাসে ইয়াংস ডাবল স্লিটস এক্সপেরিমেন্টটা বোঝালেন, তখন তো আপনি ডিফ্রাকশনের কথা একবারের জন্য বলেন নাই, শুধু ইন্টারফারেন্সের কথা বলেছেন, ওইখানেও তো ডিফ্রাকশন প্রেজেন্ট থাকার কথা। হ্যাঁ, প্রেজেন্ট থাকার কথা এবং থাকতো। ব্যাপারটা হচ্ছে কি, আমি এক্সাম্পলটা এইভাবে দেব, আজকের কথাগুলো কিন্তু খুব জরুরি, তোমরা মনে রাখতে হবে যে একটা গ্লাস পানি দিয়ে ভর্তি না খালি, সেটা ডিপেন্ড করবে পানির পরিমাণ গ্লাসে কতটুকু তার উপর। কথাটা ভালো করে খেয়াল করো। একটা গ্লাস, এই যে গ্লাস আছে, যদি এই রকম লেভেল পর্যন্ত ওয়াটার থাকে, আমাকে যদি বলা হয় গ্লাসটা ভরা না খালি, তুমি কি বলবে? উত্তর কি দেবে? ভরা। ভরা বলবে। আচ্ছা, গ্লাসটা যদি এরকম অবস্থা থাকে, মানে পানি কয়েক ফোঁটা আছে, তো গ্লাসটা ভরা না খালি? খালি। খালি বলবে। আর মোটামুটি এই লেভেল পর্যন্ত পানি আছে, মানে অর্ধেক ভর্তি অর্ধেক খালি, তাহলে কি বলবো? ভরা গ্লাস বলবো না খালি গ্লাস বলবো? কোনোটাই কিন্তু বলা যাচ্ছে না, তাই না? আবার দুটোই বলা যায়, তাই না? জি স্যার। এখানেও ব্যাপারটা তাই। যদি একটার বেশি স্লিটস থাকে, তাহলে সেটা কি ইন্টারফারেন্স প্যাটার্ন হবে নাকি ডিফ্রাকশন প্যাটার্ন হবে নাকি দুটোর কম্বাইন্ড ইফেক্ট, সেটা ডিপেন্ড করবে কয়েকটা ব্যাপারের উপর। নর্মালি দুটো স্লিট থাকলে ইন্টারফারেন্স প্যাটার্ন বলা হয়, মানে ইন্টারফারেন্সের ইফেক্টটা স্ট্রঙ্গার হয়, প্যাটার্নটা ইন্টারফারেন্স প্যাটার্ন হবে যদি দুটো স্লিটের মাঝখানে যে গ্যাপটা, এটার তুলনায় স্লিট উইডথ খুব কম হয়। দেখতেই পাচ্ছ, স্লিট উইডথ যদি খুব কম হয়, স্লিট দুটোর মাঝখানে যে গ্যাপ তার তুলনায়, তখন প্যাটার্নটা প্রায় ইন্টারফারেন্স প্যাটার্ন, ডিফ্রাকশন ইফেক্টটা তেমন একটা স্ট্রঙ্গার হয় না। বুঝতে পারছো?
আর যদি উল্টো ব্যাপার ঘটে যে দুটো স্লিটের উইডথ যদি এত বাড়ানো হয় যে মাঝখানের যে স্লিটের মাঝখানে যে গ্যাপটা, যেটা এখানে অনেক বেশি ছিল, সেটা প্রায় নেগলিজিবল, তাহলে বুঝতেই পারছো এই স্লিট আর এই স্লিটের মাঝখানে যে একটা গ্যাপ আছে সেটা প্রায় নাই বললেই চলে। তার মানে একটা সিঙ্গেল স্লিটের মতো প্রায় কাজ করছে প্রায়। তো সেই ক্ষেত্রে প্যাটার্নটা কিরকম হওয়ার কথা? ডিফ্র্যাকশন ইফেক্ট স্ট্রঙ্গার ডিফ্র্যাকশন। হওয়ার কথা না? ডিফ্র্যাকশন ইফেক্ট স্ট্রঙ্গার হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, আর যদি এরকম হতো যে দুটো স্লিট আছে, তাদের স্লিট উইডথ আর স্লিট সেপারেশন, স্লিট মানে এই গ্যাপটা আর স্লিট উইডথ দুটোর কোনোটাই নেগলিজিবল না, দুটোর মধ্যে একটা ভারসাম্য আছে, একটা ব্যালেন্স আছে, তখন বুঝতেই পারছো প্যাটার্নটা পুরোপুরি শুধুমাত্র ইন্টারফারেন্স প্যাটার্ন হবে না, শুধুমাত্র ডিফ্র্যাকশন প্যাটার্ন হবে না, দুটোর মিক্সিং থাকবে, দুটোর কম্বাইন্ড ইফেক্ট আমরা দেখবো। বুঝতে পারছো? দুটোর কম্বাইন্ড ইফেক্ট আমরা দেখব। ইয়াংস ডাবল স্লিটে কনসিডার করা ছিল যে পিন হোল বলেছিলাম, এই দুটো খুব ন্যারো, তুলনামূলকভাবে তাদের গ্যাপটা খুব বেশি, এই জন্য ওইখানে আমরা এই রকম একটা প্যাটার্ন দেখেছিলাম, এই যে ইকুয়াল উইডথের ইকুয়াল ব্রাইটনেসের প্যাটার্নস দেখেছিলাম। কিন্তু ডিফ্র্যাকশনের ক্ষেত্রে স্লিট উইডথ আর স্লিট সেপারেশনের মধ্যে একটা, সরি তোমরা মনে হয় দেখতে পাওনি জিনিসটা, আমি শেয়ারিং আবার দিচ্ছি। এই যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এইরকম প্যাটার্ন দেখেছিলাম, কারণ স্লিট উইডথটা খুবই কম ছিল তাদের মাঝখানে যে সেপারেশন তার তুলনায়, এই জন্য প্রায় ইকুয়াল উইডথ আর ইকুয়াল ব্রাইটনেসের আমরা ফ্রিঞ্জেস দেখেছিলাম। এটা পুরোপুরি ইন্টারফারেন্স প্যাটার্ন। এবং আমাদের গ্রাফটা যদি আমরা দেখি তাহলে গ্রাফটার এই যে ইন্টেন্সিটি পিক গুলো প্রায় ইকুয়াল হাইটের, ঠিক আছে, পিক গুলো প্রায় ইকুয়াল হাইটের। কিন্তু আমরা যদি ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখি, এই যে দেখো এখানে দেখো, ডিফ্র্যাকশন প্যাটার্নের ক্ষেত্রে স্লিট উইডথ যদি ডাবল স্লিট ডিফ্র্যাকশন হয়, তাহলে স্লিট উইডথ আর তাদের মাঝখানে যে গ্যাপ, তাদের সেই দুটোর কোনোটাই মানে মাঝখানের গ্যাপটা অনেক ছোট হবে। ইন দ্যাট কেস দুটো স্লিট মিলে প্রায় সিঙ্গেল স্লিটের মতো কাজ করবে। সেই ক্ষেত্রে প্যাটার্নটা আমরা এরকম দেখব, নন ইকুয়াল উইডথের এবং নন ইকুয়াল ব্রাইটনেসের প্যাটার্ন হবে, আর গ্রাফটা হবে এরকম, ঠিক আছে, গ্রাফটা এরকম। আর যদি তোমার কি বলবো যে উইডথ আর স্লিট দুটোর মাঝখানে গ্যাপ, তাদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, তাহলে প্যাটার্নটা দেখবো এরকম। এটা কিন্তু ডাবল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন। এখানে ইন্টারফারেন্স ইফেক্ট আছে, ডিফ্র্যাকশন ইফেক্ট আছে। সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন ছিল এইটা, সেন্ট্রাল ব্রাইটের মাঝখানে কোনো ইন্টারফারেন্স প্যাটার্ন ব্রাইট ডার্ক নেই। কিন্তু ডাবল স্লিট প্যাটার্নটা খেয়াল করো, এখানে ইন্টারফারেন্স আছে, ডিফ্র্যাকশন আছে, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ এতটুকু, তার মাঝখানে আবার ইন্টারফারেন্স ব্রাইট ডার্ক চলে আসছে, মানে এখানে ইন্টারফারেন্স প্যাটার্নও প্রেজেন্ট, ডিফ্র্যাকশন প্যাটার্নও প্রেজেন্ট। ওকে, তো ঠিক আছে। ফ্রনহফার ডিফ্রাকশনটা কি শুধুমাত্র ল্যাবেই সম্ভব? ল্যাবেই করা হয় মানে আলটিমেটলি সোজা কথা লেন্স ইউজ করতে হবে, লেন্স ইউজ করতে তার হবে। ইনফিনিটি ডিস্টেন্সে যেহেতু হয়, তো লেন্স কেমনে ইউজ করবে, মানে না এর কি কোনো না, বাস্তব উদাহরণ আছে? ইনফিনিটি ডিস্টেন্স তো থিওরিটিক্যাল কথা, প্র্যাকটিক্যালি তুমি স্লিটের সাথে দাঁড়ানো, স্ক্রিন ইনফিনিট ডিস্টেন্সে রাখলে ইমেজটা ইনফিনিট ডিস্টেন্সে ফর্ম করবে, তুমি কি দেখতে পাবে? প্র্যাকটিক্যালি যদি ইনফিনিট ডিস্টেন্সে, মনে করো আমি আছি পৃথিবীতে, ইনফিনিট ডিস্টেন্স হিসেবে মঙ্গল গ্রহের কথাই চিন্তা করলাম, বেশি দূরে না, স্ক্রিন যদি মঙ্গল না, গ্রহে থাকে আমি কি দেখতে পাবো ইমেজ? তা আমার তো ইমেজটা দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে, তাই না? তাহলে ওয়ে আউট কি? প্র্যাকটিক্যালি না হলেও ভার্চুয়ালি ইনফিনিট ডিস্টেন্স ক্রিয়েট করা, প্র্যাকটিক্যালি না হলেও ভার্চুয়ালি ইনফিনিট ডিস্টেন্স ক্রিয়েট করা। যেমন মোবাইলে আমরা ভিডিও কল করি না, মোবাইলে আমরা ভিডিও কল করি, আমরা কি প্র্যাকটিক্যালি একজন আরেকজনের কাছাকাছি আছি যে কথা বলছি যে? নাই তো, না স্যার। ভার্চুয়ালি কাছাকাছি আছি, তাই না? ব্যাপারটা অনেকটা ওই রকম। তো আমি এখানে এমন ব্যবস্থা করি যে লেন্স দেই যাতে ওয়েভস গুলো মিট করে, এবং ইমেজটা আমি দেখতে পাই। লেন্সটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওয়েভ গুলোকে মিট করানো,
ওয়েভগুলো তো লেন্স আর ইনফিনিট ডিস্টেন্স থেকে মিট করাবে না, আমার কাছাকাছি মিট করাবে। কিন্তু স্লিট থেকে এখানে যদি একটা লেন্স দেই, তাহলে স্লিট থেকে লেন্স পর্যন্ত ডিস্টেন্সটাতে ওয়েভগুলো প্যারালালি যাচ্ছে। এই যে আমার হোয়াইট বোর্ডে দেখেছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই, স্লিট থেকে এই লেন্স পর্যন্ত ওয়েভগুলো প্যারালালি যাচ্ছে। তাহলে ওয়েভগুলো প্যারালালি স্লিট থেকে বের হয়ে চলে যাচ্ছে। স্লিটের কাছে মনে হবে এই ওয়েভগুলো ইনফিনিট ডিস্টেন্সে যে মিট করবে, তার মানে ভার্চুয়ালি ওয়েভগুলো ইনফিনিট ডিস্টেন্সে চলে যাচ্ছে। তাহলে থিওরিটিক্যাল কনসেপ্টের সাথে ওইটা মিলে যে স্লিট থেকে লাইট সোর্সটাও ভার্চুয়ালি ইনফিনিট ডিস্টেন্সে, স্লিট থেকে স্ক্রিনটাও ভার্চুয়ালি ইনফিনিট ডিস্টেন্সে। তাহলে এটা ফ্রন্ট ওভার সেটআপ হলো। ঠিক আছে, এই যে এখানে তো আমরা সিঙ্গেল স্লিট প্যাটার্নটা দেখতে পেয়েছি। ডাবল স্লিট দেখলে কি হয় দেখো, এই হচ্ছে ডাবল স্লিট। এই যে এখানে প্যাটার্নটা খেয়াল করো, আর আবার দেখাচ্ছি সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট। এখানে ইন্টারফারেন্স ডিফ্রাকশন দুটোর কম্বাইন্ড ইফেক্টই আমরা দেখতে পাচ্ছি। আমি হোয়াইট বোর্ডের আবার একটু ব্যাক করছি যাতে তোমাদের রিভিউ হয়, তোমরা খাতায় নোট করে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, স্লিট উইডথ যদি খুবই কম হয় তাদের মাঝখানে গ্যাপের তুলনায়, তাহলে পিওরলি ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যাবে। আর যদি তার উল্টোটা হয়, তাহলে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন দেখা যাবে। এটা মনে রাখো, স্লিট উইডথ যদি তাদের গ্যাপের তুলনায় খুবই কম হয়, তাহলে পিওরলি ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যাবে। দেখি প্র্যাকটিক্যালি দেখা যায় কিনা। আমরা স্লিট সেপারেশন, স্লিট উইডথ অনেক কমিয়ে দিব। তোমরা এই জায়গার প্যাটার্ন এবং গ্রাফটা খেয়াল করো, স্লিট সেপারেশন অনেক বাড়িয়ে দেব, স্লিট সেপারেশন তাদের মাঝখানে গ্যাপটা, আর স্লিট উইডথ অনেক কমিয়ে দিব। দেখো তো, এই জায়গাটাতে প্রায় ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টাল সেটআপের মতো ইমেজ না? অলমোস্ট ইকুয়াল উইডথ আর ইকুয়াল ব্রাইটনেসের, কি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আর যদি উল্টো কাজটা করি, যে স্লিট সেপারেশন মানে স্লিট দুটোর মাঝখানে গ্যাপটা প্রায় নাই করে দেই, আর স্লিট উইডথ তো অনেক বাড়িয়ে দেই যাতে দুটো স্লিট মিলে প্রায় একটা স্লিটের মতো হয়ে যায়, তাহলে দেখো তো ফ্রন্ট ওভার সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন না প্রায়? জি স্যার। গ্রাফটাও তাই দেখা যাচ্ছে, জি স্যার। বোঝা যাচ্ছে? তাহলে দুটোর মধ্যে যদি একটু ব্যালেন্স রাখি, যে কোনোটাকে নেগলেক্ট করা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে ডাবল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন। আরেকটা সিমুলেশন দেখাই, আরো ক্লিয়ার হবে। স্যার ফ্রেনেল আর ইয়াংস ডাবল স্লিট কি একসাথে হয় না? ওইটাই তো বলছি, যে ইয়াংস ডাবল স্লিট একেবারে পুরোপুরি ইন্টারফারেন্স ডাবল স্লিট প্যাটার্ন, সেটাই তো দেখাচ্ছি। আমি বলতেছি স্যার, মানে এতক্ষণ যেটা মিক্সচার করে দেখাইলেন, এটা কি ফ্রনহপার ছিল ডিফ্রাকশনের এটা, নাকি ফ্রেনেল? অ্যাকচুয়ালি এটা ফ্রন্ট অফার প্যাটার্নই বলা যায়। তুমি যদি এইটা দেখো, এটা কিন্তু ফ্রেনেল, কারণ এখানে কোনো লেন্স দেখাচ্ছি না, দেখাচ্ছি কি? না। লেন্স আসবে ফ্রন্ট অফারের জন্য, ফ্রেনেল হলে লেন্স থাকবে না। কিন্তু প্র্যাকটিক্যালি ফ্রন্ট অফার ডিফ্লেকশনটা ক্লিয়ারলি ভিজিবল হয় ফ্রেনেলের চেয়ে, কারণ লেন্স ইউজ করা হয়। ওকে, ঠিক আছে। জি এই যে স্যার। এটা তো আর সিঙ্গেল স্লিট, হ্যাঁ বলো। ফ্রেনেলের কি স্যার ডিস্টেন্সটা নির্দিষ্ট থাকে? মানে ফিনিট মেজারেবল ডিস্টেন্স হবে, মানে অসীম দূরত্ব না, যেটা মাপা যাবে না, এত বড় দূরত্ব হবে না। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। এটা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। এখানে আবারও দেখাচ্ছি, একটা একটা স্লিট আছে, যে নাম্বার অফ স্লিট 1, উপরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, নাম্বার অফ স্লিট 1। এই জায়গাটাতে আমি ওই যে যদি এই কাজটা করি, এই স্লিট উইডথ যদি আমি অনেক কমিয়ে দেই, ঠিক আছে, এখানে গ্রাফটা কেন দেখাচ্ছে না, একটু গ্রাফটা দেখানোর কথা, 1 মিনিট। এটা কি প্যাটার্ন বলো তো? এটা কি ফ্রন্ট অফার সিঙ্গেল স্লিট, ডিফ্লেকশন। ফ্রন্ট অফার সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন, তাই না? বাট সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন বলে।
আরেকটু বড় করে দিই। এটা কি সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন, আর এই যে রেড লাইনটা হচ্ছে গ্রাফটা, তাই তো? ঠিক আছে, সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন। এখন যদি আমি ডাবল স্লিট করে দেই, তাহলে এখানে কিন্তু তোমার ইন্টারফারেন্স ডিফ্রাকশন দুটোর কম্বাইন্ড ইফেক্ট দেখা যাচ্ছে। সিঙ্গেল স্লিটের সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের মাঝখানে আবার ইন্টারফারেন্স ব্রাইট ডার্ক চলে আসছে। এখন আমি যেটা বলছিলাম, স্লিট উইড যদি কমাতে কমাতে একেবারে ছোট করে দেই, ইয়াংস ডাবল স্লিট প্যাটার্নের দিকে কিন্তু শিফট করছে, খেয়াল করছো? এই যে জি স্যার। ইন্টেন্সিটির স্পাইক গুলো প্রায় ইকুয়াল ইন্টেন্সিটি হয়ে যাচ্ছে। ওকে, এই যে সেন্ট্রাল রিজিয়নের এই অংশটাতে ইন্টেন্সিটির যে পিক সেটা প্রায় ইকুয়াল। ঠিক আছে, কালারটা দেখতে পাচ্ছি জি না স্যার। লাইটের, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সিঙ্গেল স্লিট, সরি, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টাল সেটআপের প্যাটার্নের দিকে শিফট করেছে। তার সাথে আমি যদি উল্টো কাজ করি, স্লিট উইড যদি অনেক বাড়িয়ে দেই, খেয়াল করো জিনিসটা, আর স্লিট সেপারেশন মানে দুটো স্লিটের মাঝখানে যে গ্যাপটা, সেটা যদি কমাতে কমাতে প্রায় নাই করে দেই, তাহলে কিন্তু অলমোস্ট এই জায়গাটাতে খেয়াল করো সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের মধ্যে হচ্ছে। এই যে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ এতটুকু, তারপরে বোথ সাইডে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, তারপরে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, তারপরে সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ, তারপরে সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ, প্রায় সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্নের মধ্যে হচ্ছে। ওকে, স্যার এখান থেকে কোশ্চেনটা কিভাবে আসতে পারে? না এগুলো আমি আজকে প্রথম বেসিক ক্লাসে এগুলো বলছি, এগুলো সামনে আমরা আরো অ্যানালাইজ করব, ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করব, তখন এগুলো আসবে, তখন তোমার এই ক্লাসটা কাজে লাগবে। ক্লিয়ার করে নিচ্ছি আইডিয়াগুলো, ঠিক আছে, প্র্যাকটিক্যালি কি দেখছি আমরা। ওকে, জি স্যার। এখন তাহলে যাচ্ছি ফ্রনহফার আর ফ্রেনেল ডিফ্রাকশনের ডিফারেন্স গুলো কি কি সেটাতে যাচ্ছি। এক নাম্বার ডিফারেন্স ফ্রেনেল আর ফ্রনহফার ডিফ্রাকশনের, এক নাম্বার ডিফারেন্স হচ্ছে, হোয়াইট বোর্ডটা আসুক। ফ্রেনেল ডিফ্রাকশনে আমরা যদি দেখি জিনিসটা এরকম ছিল যে লাইট সোর্স, এখানে স্লিট, এখানে স্ক্রিন। এক নাম্বার ডিফারেন্স তাদের ডেফিনেশন বলতে পারো যে যদি স্লিট থেকে লাইট সোর্স অর স্ক্রিন অর বোথ যদি ফিনিট ডিস্টেন্সে থাকে, সেটা হচ্ছে ফ্রেনেল ডিফ্রাকশন, যেটা এখানে বলা আছে। আর ফ্রনহফার ডিফ্রাকশন কি, লাইট সোর্স আর স্ক্রিন দুটোই যদি স্লিট থেকে, দুটোই যদি স্লিট থেকে ইনফিনিট ডিস্টেন্সে থাকে, তাহলে সেটাকে বলে ফ্রনহফার ডিফ্রাকশন, যেটা এখানে বলা আছে। দুই নাম্বার পয়েন্ট তোমরা পিকচার থেকে বুঝতে পারার কথা যে ফ্রেনেল ডিফ্রাকশনে কোনো লেন্স প্রয়োজন পড়ে না, ফ্রনহফার ডিফ্রাকশনে লেন্স লাগে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ফ্রেনেল ডিফ্রাকশনে ডাইভার্জিং রেজ ডাইরেক্ট এসে স্লিটে পড়ে, আর তাদের দিয়ে যে ওয়েভ ফ্রন্ট আমরা পাই সেটা স্ফেরিক্যাল বা সার্কুলার। তার মানে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট যেটা স্লিটের উপর এসে পড়ছে, সেটাই তো আপতিত ওয়েভ ফ্রন্ট, তরঙ্গমুখ। ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, ফ্রেনেল ডিফ্রাকশন হচ্ছে স্ফেরিক্যাল বা সার্কুলার বা সিলিন্ড্রিক্যাল, যাই বলো না কেন। কিন্তু ফ্রনহফার ডিফ্রাকশনে প্যারালাল ওয়েভস স্লিটের উপর এসে পড়ছে, তার মানে প্লেন ওয়েভ ফ্রন্ট স্লিটের উপর এসে পড়ে। এটা হচ্ছে তিন নাম্বার যেই ডিফারেন্স। চার নাম্বার ডিফারেন্স হচ্ছে, যেহেতু এখানে কোনো লেন্স ইউজ করা হয় না, এটা খুব শার্প ক্লিয়ার ইমেজ পাওয়া মুশকিল। ঠিক আছে, ইট ক্যান নট বি ইজিলি অবজার্ভ ইন প্র্যাকটিস, কিন্তু এখানে যেহেতু লেন্স ইউজ করা হয়, খুব ভালোভাবেই ইমেজটা দেখা যায় ফ্রনহফারে। পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল সেটআপের সাথে রিলেটেড না, ইন্টেন্সিটি ক্যালকুলেশন ফ্রেনেল ডিফ্রাকশনে মোর কমপ্লেক্স, আর ফ্রনহফার ডিফ্রাকশনে ইন্টেন্সিটি ক্যালকুলেশন কম্পারেটিভলি ইজি। ঠিক আছে, তো মোটামুটি এইগুলো হচ্ছে ডিফারেন্স ফ্রেনেল আর ফ্রনহফার ডিফ্রাকশনে। আজকে এখানে আমরা ক্লাস স্টপ করব। তোমাদের জন্য হোম টাস্ক হচ্ছে, এই যে তোমরা শীটটা দেখতে পাচ্ছ, এটা ক্লাসরুমে আমি আপলোড করে দেবো। নেক্সট ক্লাসে আসার আগে এই টপিকটা যে পেজ নাম্বার 3 এর থেকে যে শুরু, 3 থেকে একদম 7 পর্যন্ত ভালোভাবে একটু দেখে আসার চেষ্টা করো। বুঝতে পারো বা না পারো অবশ্যই দেখে আসবে।